আমি তুষারকে থাপ্পড়টা দিলাম আর বললাম, ওই দেখেছো আমাকে কিভাবে সম্মান করলে? আমি সামনে থাকা সত্ত্বেও আরেক স্টুডেন্টকে মারলে? এত সাহস তোমার? এর শাস্তি তোমাকে পেতেই হবে। স্যার হ্যাঁ, আপনি তো সামনেই ছিলেন। কি করতেই বা পারছেন? এতগুলো কথা শোনালো। আপনি তো নীরব দর্শক ছিলেন। আর কি বলার বাকি আছে? আপনার আপনার প্রাণপ্রিয় বোন আমাকে যখন নোংরা বলল তখন আপনি কোথায় ছিলেন? তখন কথা ফুটেনি? বলার আগেই ঠাস করে একটা থাপ্পড় দেয় আমার গালে। আমি অবাক হয়ে স্যারের দিকে তাকিয়ে আছি। ওইদিকে তুষান একা কান্না করছে আর বলছে কান্না করতে করতে, ভাইয়া ভালো করেছো, অনেক বেড়ে গেছে মেয়েটা, কতগুলো কথা শোনালো তোমায়। কাউকে সম্মান করতে হয় কিভাবে তা জানেই না। তুমি যে চিটার সে গণনাই করে না। তোমার সামনে আমাকে কত জোরে থাপ্পড়টা দিল। ব্যাস, অনেক হয়েছে তোদের নাটক। অনেক হয়েছে তোদের নাটক। তুই যা এখন থেকে। তুই যা এখান থেকে। তোর চেহারা আর দেখতে চাই না। এক সেকেন্ডও তুই দাঁড়াবি না। যাবো যাবো, আজ বাসায় যেয়ে নেই। তোমার জন্য কত বড় ব্লাস্ট রেডি আছে তা জানো না। যাচ্ছি তো, তুমি কখন যাবে? আমি যখন মন চাই যাব। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। আজই তুই রিটার্ন ব্যাক করবি। ওকে যাচ্ছি। আর আমি থাপ্পড়কে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। স্যার আমাকে মারতে পারলো? এতটা নিষ্ঠুর কিভাবে হলো? আমি কি অপরাধ করেছি? আমাকে কেউ কখনো মারেনি। আর উনি? হঠাৎ ওর দিকে তাকালে দেখি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি পরোয়া করলাম না সেদিকে। রাগে আমার সমস্ত শরীর কাঁপছে। ওর এক হাত ধরলাম। আর ও আমার দিকে তাকিয়ে আছে। স্টোর রুমের দিকে নিয়ে গেলাম। স্যার আমাকে স্টোররুমে নিয়ে যায় কেন? থাপ্পড় দিয়ে কি মন ভরেনি? কুত্তা, বান্দর, ফাজিল, বজ্জাত মার্কা স্যার। আমিও দেখে নিব, মনে মনে বললাম। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ হাত ছাড়েন। আর ভুল হবে না, প্লিজ স্যার। আমি ওর কোনো কথাই শুনলাম না। স্টোর রুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে গেট আটকিয়ে দিলাম। আজ পুরো অনুষ্ঠান তুমি স্টোর রুমের ভিতরে থাকবে, এটা তোমার শাস্তি। প্লিজ স্যার, এই কাজ কইরেন না। আমার এমনি তেলাপোকা অনেক ভয় করে। স্যার দরজা খুলেন প্লিজ স্যার। না, শাস্তি তোমাকে পেতেই হবে। বলে চলে আসলাম। দেখি অনেক ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে। কয়েকজন ভয়ে কাঁপাকাঁপি করা শুরু করে দিয়েছে। যাও যাও অনুষ্ঠানে। যাও যাও অনুষ্ঠানে সবাই যাও। এখানে কি তোমাদের? এখানে কি শুটিং চলছে? যে এত জমাট বেঁধে দাঁড়িয়ে আছো, যাও। আর কেউ যেন ভুলেও স্টোররুমের ধারের কাছেও না আসে। যদি কাউকে দেখি ওর শাস্তি কি হবে সে ভাবতেও পারবে না। বলতে বলতে দেখি কেউ নাই, সব চলে গেছে, শুধু মুক্তা দাঁড়িয়ে আছে। কি তুমি এখনো দাঁড়িয়ে কেন? তোমারও কি বান্ধবীর সাথে রেখে দিতে হবে, নাকি একসাথে থাকতে চাচ্ছ? বলো, না হয় তোমাকেও ঢুকিয়ে দেই। না স্যার, তেমন কিছু না। আসলে ঝিনুক একা অনেক ভয়। অনুষ্ঠানে অ্যাটেন্ড করো, এখানে না দাঁড়িয়ে থেকে। বলে চলে আসলাম। দেখি মুক্তারও আমার পিছনে পিছনে আসছে। আর এদিকে আমার জীবন যায় যায় অবস্থা। কেন যে শাড়ি পরছিলাম আর কেন যে স্টোররুমে আসছিলাম। আল্লাহ, আমারে উঠায় লইয়া যাও। আরে ওইটা কি? স্টোররুমে অনেক ময়লা, অনেক দিন ধরে পরিষ্কার করে না কেউ। কাশতে কাশতে আমার দম বন্ধ হয়ে উপক্রম। কোনো কিছু ধরলেই পোকা পিঁপড়া বের হয়। হঠাৎ মনে হলো একটা বড় পোস্টার নিচে কি যেন। পোস্টারটা উঠিয়ে দেখি মানব কঙ্কাল। এমনি অনেক ভীতু আমি। এই সময়ে এটা দেখে আ বলে একটা চিৎকার দেই। পরে আর আমার কিছুই মনে নেই। এদিকে অনুষ্ঠান প্রায় শেষ, সবাই যার যার মতো চলে যাচ্ছে। জিহাদ এখনো যায়নি, কারণ তার কিছু কাজ বাকি আছে। অফিসের কম্পিউটার বসে কাজ করছে, কিন্তু তার মনেই নেই যে কোন সকালে ঝিনুকে স্টোররুমে রেখে আসছে। সে নিশ্চিন্তে বসে বসে কাজ করছে।
আর এদিকে মুক্তা ভাবছে আর কত টাইম মেয়েটিকে আটকিয়ে রাখবে। না জানি কি করছে, একবার স্টোররুমের দিকে যায়, আবার স্যারের রুমের সামনে যায়, সাহস করে এবার স্যারের রুমের সামনে দাঁড়িয়ে। স্যার আসতে পারি? হায় আল্লাহ, স্যার শুনে না কেন? স্যার আসবো? ওহ, কে মুক্তা? এখনো যাওনি? সবাই চলে গেছে। স্যার আসলে ঝিনুক তো স্টোর রুমে, ওকে রেখে। ও মাই গড, তুমি আগে বলবে না? আমি তো কাজ করতে করতে ভুলেই গেছি। তাড়াতাড়ি চলো। হরে বেটা, এখন মনে পড়েছে, এতক্ষণ ধরে ডাকতেছি শুনেই না। হ্যাঁ চলেন। স্যার ঝিনুক মাটিতে কেন? কি হয়েছে ঝিনুকের? আমি পানি আনছি, দাঁড়ান স্যার। তাড়াতাড়ি স্টোররুমের দিকে গেলাম আমরা দুজন। এখন কথা বলার সময় না, পানি আনো। ইস, মেয়েটার কি হাল করেছে চেহারাটার। কাজল লেপ্টে গেছে, চুল এলোমেলো। আমি ওর সামনের দিকে আসা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিলাম, আর কিছু চুল কানের পিছে গুজে দিয়ে কপালে একটা চুমু খেলাম। আসলে আমি সত্যি সরি ঝিনু, আমি বুঝতে পারিনি আমার একটু রাগের জন্য তোমার এত কিছু হয়ে যাবে। প্লিজ মাফ করো আমায়। আমি সত্যিই অনেক বড় অপরাধ করে ফেলেছি। তার মধ্যেই মুক্তা ডাক দেয়। স্যার পানি, এই নিন। দাও। ওর মুখে ছিটিয়ে দিলাম, আর সাথে চোখ খুলে। চোখ খুলে তো চোখ কপালে উঠে যায়। আমি স্যারের পায়ের উপর। কেন? চোখ খুলে চোখ খুলে তো চোখ খুলে তো আমার চোখ কপালে উঠে যায়। আমি স্যারের পায়ের উপর কেন? আর এখানেই বা কেন আমি? আস্তে আস্তে সব মনে পড়ে, কিভাবে স্টোররুমে এলাম আর স্যারের পায়ের উপর থেকে সরে দাঁড়িয়ে পড়ি। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? তোমার শরীর ভালো না? আপনার এসব আদুরে কথা আপনার কাছে জমা রাখেন। সারাদিন স্টোররুমে রেখে এখন আদর দেখাতে আসছে। দেখো, এসব কথা পরে হবে। তুমি আমার কথা শোনো এখন। আর শুনতে হবে না, অনেক শুনছি। মুক্তা চল তো, ভালো লাগছে না এমনি। সামনের দিকে যাব, তখনই মাথাটা কেমন যেন করে ওঠে, মনে হয় পুরো পৃথিবী ঘুরে গেল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম গেটের সামনে মাথাটা ধরে। কি হয়েছে রে? দাঁড়িয়ে পড়লি? মাথা ধরেছে নাকি? আস্তে আস্তে হাঁট তো। আমি দেখলাম চুপ করে দাঁড়িয়ে আছে, বুঝলাম হাঁটতে হয়তো কষ্ট হচ্ছে। হাঁটতে সমস্যা হচ্ছে? হেঁটে যেতে হবে না, আমার সাথে চলো, ড্রাইভ করে দিয়ে আসি। আপনি যান না কেন? এমনি ভালো লাগছে না। আর আপনি কাহিনী বানাচ্ছেন? ওহ, বুঝছি ম্যাডাম, অনেক রাগ হয়ে আছে। দাঁড়াও, রাগ কামাচ্ছি। বলেই ঝিনুককে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলাম। আর সময় হলো না। এ অসময়ে মাথাটা পেন দিচ্ছে কেন? তখনই দেখলাম স্যার আমাকে তার কোলে নিছে আর সামনের দিকে এগোচ্ছে। মেজাজটা আরো খারাপ হয়ে গেছে। সমস্যা কি আপনার? আমার পিছনে ছাড়েন না কেন? আপনার কি হাত পা নেই? একা চলতে পারেন না? আপনার আশায়? নামান নামান বলছি। হুশ, চুপ করে থাকো, নয়তো হাত ছেড়ে দিব। কোমর ভেঙে গুঁড়া হয়ে যাবে। দূর ছাই। আর কিছু বললাম না, রাক্ষসটা আসলেই ফাজিল। কোলে করে নিয়ে আমার গাড়িতে বসালাম, আর মুক্তাকেও বললাম বসতে। ওদের বাসায় এগিয়ে দিব। আপনার গাড়িতে বসালেন কেন? আমরা রিক্সা করে যেতে পারবো? অযথা। চুপ করে বসে থাকো, এত কথা বলো কেন? আমি তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবই। ওকে? আর কথাই বললাম না। এমনি মাথা অনেক পেন দিচ্ছে, আর কথা বাড়ালাম না। মেয়েটা এত কথা বলে কেন? গাড়িতে গেলে কী বা হয়েছে? নামার জন্য উঠে পড়ে লাগছে।
আর কথা বাড়ালাম না। আমিও গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। কিন্তু স্যারটা রাস্তায় একটা কথাও বলেনি। অন্যদিকে মুখ করে তাকিয়েছিল। এসব ভাবছিলাম তখনই ঝিনুক বলে উঠল, স্যার এদিকেই গাড়ি রাখেন। আর সামনে যেতে হবে না। ওই নীল বিল্ডিংটাই আমাদের। আমিও গাড়িটা ব্রেক করলাম। ঝিনুক আর মুক্তা নেমে গেল। দূর, থ্যাঙ্কস দিতে পারবো না। আমাকে এমন হস্তনস্ত করেছে, তারও ভুগতে হবে। এসব ভেবে বাসার দিকে হাঁটা ধরলাম। স্যার থ্যাঙ্কস। ওহ, ওকে, নো প্রবলেম। এটা আমার কর্তব্য ছিল। আসো তাহলে। বলেই গাড়িটা মোড় ঘুরিয়ে বাসার দিকে গেলাম। আর ভাবতেছি না কাল সরি বলে দিব। রাগটা কন্ট্রোলে আনতে পারিনি। আমার জন্য মেয়েটা কোথাও শুনলো, থাপ্পড়ও খেলো। আজ বাসায় গিয়ে নি, তুষার খবর আছে, অনেক বেড়ে গেছে। তুমি করে বলো না, নাম ধরে ডাকা। মনে হয় আমি তো ছোট। দেখি বাড়ির সামনে চলে আসছি। গাড়িটা ব্রেক করে নেমে গেলাম আর দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। গেট খুলতে দেখি তুষার সেজে গুজে আছে। কিরে, সেজে গুজে কোথায় যাবি? তেমন কিছু না, জাস্ট সিম্পল। ভেতরে গেলেই বুঝতে পারবে। এবার রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আবার তুমি করে বলছে। রুমে ঢুকতে ঢুকতে বললাম, আমাকে আর তুমি করে বলবি না, আর নাম ধরে ডাকবি না। তোর ছোট নাম, আপনি করে বলবি। আর ভাইয়া। আরে কাকে ভাইয়া বলবে? তুই তো ওর হবু জামাই। বাবা যখন এই কথা বলল, আমি এবার মাথা উঠিয়ে দেখলাম এতক্ষণে শার্টের হাতার বোতাম খুলছিলাম। কি? তুষার দিকে তাকিয়ে দেখছি হাসতেছে। আমি চাচ্ছি আগামী মাসে তোর আর তুষার বিয়েটা হয়ে যাক। আমার পক্ষে এখন সম্ভব না। জবটা শুরু হলো না, উঠে পড়ে লেগে গেল। আর কি মেয়ে নাই দেশে? তুষারকেই বিয়ে করতে হবে? কথা ঠিক করে বলো। আমি তোমার বাবা। লিমিট ক্রস করে ফেলছো। এটাই ফাইনাল। আগামী মাসের 13 তারিখে বিয়ে। আর 2 দিন পর এঙ্গেজমেন্ট তোমার। আমি তোমার খারাপ চাই না। হুম। আমি বিয়ে করতে পারবো না। আমি একজনকে পছন্দ করি। এটা বলে দেখি ড্রয়িং রুমের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে।